এই জান, আমায় একটু আদর করো না। আমার না খুব আদর খেতে ইচ্ছে করছে। এই ভর দুপুর বেলা তোমার হঠাৎ করে এমন ইচ্ছে করছে কেন? আছে, সেটার আমি কি জানি। ভীষণ আদর খেতে ইচ্ছে করছে। আমি জানি না আমার কি হয়েছে। করো না শোনা, একটু করো। এই একদম গা ঘেঁষবে না। কি একটা অবস্থা! একটু তো লজ্জা পেতে পারো, তাই না? আমার স্বামীর সামনে আমার কিসের লজ্জা? আমার লজ্জা না আসলে আমি কি করতে পারি? তাই বলে এমন করে বলবে তুমি? মেয়ে মানুষের লজ্জা সবসময় বেশি থাকে, কিন্তু তোমায় দেখে একটু বোঝা যায় না যে তুমি মেয়ে। আমি মেয়ে মানুষ না তো কি? এই আমার সাথে এতদিন সংসার করার পরেও তুমি সন্দেহ করছো আমি মেয়ে না ছেলে? এই মুখ আমি কি করে মানুষে দেখাবো? খোদা, আমার কি হবে? আজ একটু আদর চাইতেই স্বামী আমায় মেয়ে থেকে ছেলে বানিয়ে নিয়েছে। এখন আমি কোথায় যাব? ছোঁয়ার গলার কণ্ঠস্বর বেশ জোরে হচ্ছিল, যার কারণে আয়ান দ্রুত ছোঁয়ার মুখটা চেপে ধরল। ছোঁয়ার মুখ চেপে ধরতেই আয়ান ফিসফিস করে ছোঁয়াকে উদ্দেশ্য করে বলল, এই এত জোরে শব্দ করে না, বাড়ির অন্য সকলে শুনে ফেললে তো সমস্যা হয়ে যাবে। ছোঁয়া আয়ানের হাতে আলতো করে কামড় বসিয়ে দিয়ে বলল, ছাড়ো আমার মুখ। তুমি আমায় টাচ করবে না। আমি নির্লজ্জ, তাই না? আর কথা নেই তোমার সাথে। তুমি একটা বদলোক। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। ওরে, আমার দুষ্টু মিষ্টি বউটা দেখি রাগও করতে পারে। হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আর লাগবে না কারোর আদর। আদর না করলে কি মরে যাব নাকি? লাগবে না আদর করা। আহ সোনা, আমি তো মজা করছিলাম তোমার সাথে। বিশ্বাস করো, আমার খুব আদর করতে ইচ্ছে করছে। একদম ছুবে না আমায়। ঢং দেখে আর বাঁচি না। আমি এখন আসছি, তুমি থাকো। আর কোলবালিশকে আদর করো। ছোঁয়া নিজের মনের মধ্যে খানিকটা অভিমান নিয়ে হনহন করে আয়নের সামনে দিয়ে চলে যেতে লাগলো। ছোঁয়ার অভিমান করার যথেষ্ট কারণ আছে। ছোঁয়া সব সময় আয়নের কাছে থাকতে চায়, আয়নের ভালোবাসা পেতে চায়। এটা তো কোনো পাপ না। তার মনটা একটু অন্যরকম। অন্য 10 জনের মতো ছোঁয়া মানুষকে দেখাতে কিছু করে না, বরং নিজের যেটা ঠিক মনে হয় সব সময় সে সেটাই করে। অতিরিক্ত কোনো কিছু ছোঁয়া পছন্দ করে না। তাই তো লজ্জা না পেয়ে তার স্বামী আয়ানের থেকে আদর চাইল, কিন্তু আয়ান তো ওকে আদর করলই না, বরং কথা শুনিয়ে দিল, যার জন্য ছোঁয়া রেগে গেছে। ছোঁয়া রাগ করে রুম থেকে বেরিয়ে যেতেই আয়ান মনে মনে হেসে ফেলল। 2 বছরের সংসার জীবনের মধ্যে আয়ান ছোঁয়াকে যতটুকু চিনতে পেরেছে, তার থেকে আয়ান বেশ বুঝতে পারছে ছোঁয়া একটা বাচ্চা, পাগলি ছাড়া আর কিছু না। ওইদিকে ছোঁয়া রেগে রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। ছোঁয়া রান্না করছে আর ফিসফিস করে বলছে, সবাই তার স্ত্রীর থেকে আদর চেয়ে চেয়ে পাগল হয়ে যায়, কিন্তু তাদের স্ত্রীরা তো আদর করেই না, বরং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। আমি সিরিয়ালে দেখেছি এমন হয়, কিন্তু আমি তো তাদের মতো কিছু করি নাই, বরং নিজের ইচ্ছেতেই আমার স্বামী একটা হাদারাম বরকে বলি একটু আদর করতে। অথচ দেখো, সে তো আদর করেই না, বরং আমায় বলে নির্লজ্জ। আমি নির্লজ্জ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশি ভালোবাসি তো তাই এসব শুনতে হয়। দেখবো আমি আবার কেউ এসে নির্লজ্জের মতো আমার থেকে কিছু আবদার করে কিনা, তখন বোঝাবো এই ছোঁয়া কি জিনিস। ছোঁয়ার কথা স্পষ্ট আয়ানের কানে আসতেই থাকলো। আয়ান রুমে বসে ল্যাপটপে কাজ করছে। এইদিকে ছোঁয়ার রাগের আগুনের তাপ আয়ানের কাছে এসে পৌঁছে গেছে। আয়ান ছোঁয়ার কথাগুলো শুনে হাসতে লাগলো। এতটা পাগলি কেউ হতে পারে, কথাটা ভাবছে আয়ান। অতপর আয়ান নিজের ল্যাপটপটা বন্ধ করে রান্নাঘরের দিকে পা বাড়িয়ে দিল। যে করেই হোক বউয়ের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আর তার অভিমানকেও ভাঙাতে হবে। বেচারি সারাদিন রান্না করে ঘরের কাজ করে বেশ হাঁপিয়ে উঠেছে। ওকে একটু শান্ত না করলে সংসার বিনষ্ট হয়ে যাবে। আয়ান রান্নাঘরের সামনে আসতেই দেখতে পেল ছোঁয়া রাগে গজগজ করছে আর ফিসফিস করে আয়ানকে খোঁচা মেরে কথা বলছে। আয়ান ছোঁয়ার পেছন থেকে ভারী কণ্ঠে বলল, এই যে মিসেস আয়ান চৌধুরী, একটু চা পাওয়া যাবে? যদি কফি হয় তবে আরও বেটার হয়। আছে কি কিছু? আয়ানের কথা শুনে ছোঁয়া মনে হলো তেলের জলে ফায়ার হয়ে গেছে। ছোঁয়া ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আছে তো। আমি এই সংসারের চাকর ছাড়া আর কি? যখন বাবা বলেছিল, বাবা আয়ান তোমার কি চাই, তখন যে কেউ বলেছিল বাবা আমার শুধু আপনার মেয়েকে চাই, তখন তো আমি বুঝতে পারি নাই আমার বাবার এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেন তার মেয়েকেই চায়। আজ বুঝতে পারছি, একটা কাজের লোককে আসলে সবার দরকার ছিল, যাকে সকাল থেকে রাত অবধি ইচ্ছা মতো খাটানো যায়। ছোঁয়ার কথা শুনে আয়ান নিজের মুখের হাসিকে থামাতে পারল না। অনেকটা কষ্ট করে নিজের হাসিটা চেপে গিয়ে আয়ান আবারও বলতে লাগলো, একটু চা দিলে ভালো হতো।
প্লিজ একটু চা দিবে? দিচ্ছি জনাব। চা দিব, কফি দিব, আর কি দিব বলুন? আর কি চাই সাহেবের? না, মনে চাওয়ার তো অনেক কিছু আছে, তবে আমার চাওয়া কি কেউ পূরণ করবে? সবাই তো রাগ দেখাবে। আমি একটু মজা করছি বলে আজ কত কথা শুনতে হচ্ছে। আমার স্ত্রীর থেকে তো আমার অফিসের স্টাফ রুনা ভালো। আহ, কত আদর যত্ন করে আমায় চা খাওয়া, তাও কি শুধু চা, দুধ বেশি করে দিয়ে চা করে খাইয়ে দেয়া। আহ, মাঝে মাঝে তো ইচ্ছে করে ওকেই। আয়ান সম্পূর্ণ কথা বলার পূর্বেই ছোঁয়া রান্না ফেলে দিয়ে দৌড়ে ছুটে এসে আয়ানের গলা টিপে ধরল। ছোঁয়ার চোখজোড়া লাল হয়ে আছে। আয়ান জানে ছোঁয়ার সাথে কখনো কারো তুলনা করা হলে ছোঁয়া রেগে যায়, কারণ ছোঁয়া পছন্দ করে না তার সাথে কারোর তুলনা হোক। আর তার থেকেও বড় কথা হলো ছোঁয়া কখনো আয়ানের মুখে অন্য কোনো নারীর কথা শুনে সহ্য করতে পারে না। ছোঁয়ার কথা হচ্ছে আয়ান শুধুমাত্র তার একান্তই ব্যক্তিগত সম্পত্তি হলো আয়ান। তাই ছোঁয়ার আয়ানের মুখে তার অফিসের স্টাফের কথা শুনতেই রেগে বোম হয়ে যায়। ছোঁয়া আয়ানের গলা টিপে ধরে ফিসফিস করে বলল, কত বড় সাহস তোর! তুই আমার সামনে অন্য মেয়ের প্রশংসা করিস? আমার জায়গায় ও হলে ভালো হতো, তাই না? এই ছোঁয়া, গলা ছাড়ো শোনা। আমার লাগছে আমি মরে যাব, আর ফাইজলামি করব না, ছেড়ে দাও। লাগুক। বেশি দুধ দিয়ে চা খাওয়া, কফি খাওয়া, তাই না? আজ গলা চেপে সব বের করে দিব আমি। ছোঁয়া, আমি মজা করছিলাম সোনা, সরি, আর মজা করব না। আয়ান কথাটা শেষ করতেই ছোঁয়া আয়ানকে ছেড়ে দিল। আয়ান বুঝতে পারল না কি হয়েছে। ছোঁয়া মাথাটা নিচু করে আবার রান্না করতে লাগলো। কোনো শব্দ করলো না সে। ছোঁয়াকে দেখে এইবার আয়ানের মনের মধ্যে দুষ্টুমি কাজ করতে লাগলো। আয়ান ছোঁয়ার পেছন থেকে এগিয়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরলো। ছোঁয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। আয়ান ছোঁয়ার ঘাড়ে গলায় মুখ গুজে দিয়ে ছোঁয়াকে চুমু খেতে লাগলো। ছোঁয়া নিচের হাত জোড়া শক্ত করে আয়ানের উদ্দেশ্যে বলতে লাগলো, আয়ান, আমার এসব ভালো লাগছে না, এখন যাও। আমার মুড ভালো না এখন। সরি তো জান পাখি আমার, আর কখনো এমন মজা করব না। একটু আদর করতে দাও না প্লিজ। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। আমারও মেজাজ খারাপ হচ্ছে ছোঁয়া। এমন করলে কিন্তু একদম তুলে নিয়ে গিয়ে তারপর জোর করে আদর করব বলে দিচ্ছি। আমায় কিন্তু তুমি চেনো না, আমি কি কি করতে পারি। আয়ানের ঝাড়ি খেয়ে ছোঁয়া হাসতে লাগলো। আয়ান এমন একটা মানুষ যার উপর সে রাগ করে থাকতে পারে না। আয়ান ছলে বলে কৌশলে ঠিক ছোঁয়ার রাগ অভিমান ভাঙিয়ে দেয়। ছোঁয়া হাসি দিতেই আয়ান ছোঁয়ার কোমর ধরে ছোঁয়াকে নিজের বুকের দিকে টেনে নিয়ে এসে ছোঁয়াকে উদ্দেশ্য করে বলল, আমি জোর করে আদর করলে কি কারোর কোনো সমস্যা হবে? জানি না। আয়ান ছোঁয়ার কথা শেষ হতেই ছোঁয়াকে নিচের কোলে তুলে দিল। ছোঁয়া আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে। আয়ান ছোঁয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। ছোঁয়া এইবার লজ্জা পেল ভীষণ। ছোঁয়া লজ্জা পেয়ে নিজের চোখজোড়া বন্ধ করে নিল। আয়ান ছোঁয়াকে রুমে নিয়ে এসে ছোঁয়াকে বিছানায় শুইয়ে দিল। ছোঁয়া বিছানায় শুয়ে পড়তেই আয়ান ছোঁয়ার কপালে নিচের ঠোঁট ছুঁয়ে দিল। ছোঁয়ার কপালে চুমু খেয়ে আয়ান ছোঁয়ার ঠোঁটজোড়ার দিকে দৃষ্টিপাত করল। আয়ানের স্পর্শ পেতেই ছোঁয়ার ঠোঁটজোড়া মৃদু কম্পন করে উঠল। আয়ান ধীর গতিতে ছোঁয়ার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। ছোঁয়া আয়ানের ঠোঁটের পরশ পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। ছোঁয়া আয়ানের ঠোঁটে গভীরভাবে চুমু খেতে লাগলো। আয়ান আর ছোঁয়া নিজেদেরকে হারিয়ে ফেলল ভালোবাসার এক অন্য জগতে। এই হয়েছে তোমার? হয়েছে তো, কিন্তু কেন গো? আমার রান্না করতে যেতে হবে তো। এখানে শুয়ে বসে থাকলে দুপুরে খাবে কি? বেশি দুধ দিয়ে চা করে খাবো। ফাজলামি করো, দুষ্টু একটা। ছাড়ো না সোনা, রান্না করে আসি আমি। ছাড়ছি, কিন্তু শোনা, একটু তাড়াতাড়ি রান্না শেষ করে এসো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ? সেটা এখন বলা যাবে না সোনা, আগে যাও রান্না করে এসো, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে। ছোঁয়া কথাটা শেষ করতেই আয়ানের কাছ থেকে উঠে চলে যেতে লাগলো। আয়ান ছোঁয়াকে অবাক করে দিয়ে ছোঁয়ার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে ছোঁয়াকে নিচের বুকে নিয়ে এলো। ছোঁয়া অবাক হয়ে আয়ানকে উদ্দেশ্য করে বলল, আবার কি হলো? চলে যাচ্ছ? আমার চাঁদা না দিয়ে গেলে তো হবে না। তাই সোনা, কি চাঁদা চাই? বেশি কিছু না, তোমার ঠোঁটের মিষ্টি একটা চুমু চাই। এতগুলো আদর দিলাম তাও হয় নাই, এখন আবার লাগবে? জি, আমার অল্পতে হয় না, বেশি বেশি লাগে। যদি না দেই তখন কি হবে? না দিলে আমি জোর করে নিব।
আয়ান কথাটা শেষ করতেই ছোঁয়ার ঠোঁটজোড়া আবার নিজের দখলে নিয়ে নিল। সকল রান্না শেষ করে ছোঁয়া ফ্রেশ হয়ে রুমে ফিরল। রুমে এসে ছোঁয়া দেখতে পায় আয়ান ল্যাপটপে কাজ করছে। আয়ানকে ল্যাপটপে কাজ করতে দেখে ছোঁয়া একটু বিরক্ত হয়, কারণ ছোঁয়া নিজের সতীন মনে করে এই ল্যাপটপকে। যখন থেকে আয়ানের কাছে এই জিনিসটা এসেছে তখন থেকে আয়ান এটার মধ্যে একদম ডুবে যায়। এটা কাছে থাকলে আয়ানের মনে আর কিছু আসে না, শুধু কাজ আর কাজ। ছোঁয়া আয়ানের দিকে কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আয়ানের দিকে কিছুটা এগিয়ে আসলো। আয়ানের কাছে এগিয়ে এসে ছোঁয়া শব্দ করতে লাগলো, যাতে করে আয়ান বুঝতে পারে ছোঁয়া এসেছে। কিন্তু লাভ হলো না। আয়ান তার কাজে এতটাই বিজি যে ছোঁয়ার উপস্থিতি তার চোখে পড়ল না। এইবার ছোঁয়া একটু রেগে গিয়ে আয়ানের দিকে তাক ভেজা চুলগুলো ছাড়া দিতেই আয়ান মুখটা কুঁচকে নিয়ে বলল, ছোঁয়া, এমন ছোট বাচ্চাদের মতো করে না সোনা। আমি কাজ করছি, দেখতে পাচ্ছ তো। ছোঁয়া কোনো উত্তর দিল না। আরও একটু কাছে এগিয়ে এসে ছোঁয়া আয়ানের কোলের উপর বসে পড়ল। আয়ান আর কিছু বলল না। ল্যাপটপটা একটু দূরে ঠেলে দিয়ে আয়ান ভালো করে ছোঁয়াকে নিচের কোলে বসিয়ে নিতেই ছোঁয়া বাচ্চা মেয়ের মতো আয়ানের কোলের উপর পা তুলে বসল। আয়ান ছোঁয়ার ভেজা চুলের সুগন্ধ নিতে নিতে বলল, জানো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। গেস করো তো কি হতে পারে। হুম, জানি না, বলো কি সারপ্রাইজ? তুমি কিন্তু বলছো কাজ শেষ করে আসলে বলবে। আইডিয়া করে বলো কি হতে পারে। আমার জন্য কোনো গিফট? হয়নি। আর হেয়ালি করো না প্লিজ, বলো। আমার মনের মধ্যে আনচান আনচান করছে, বলো না সোনা। বলছি, আগামীকাল আমি আর তুমি দুজন মিলে ঘুরতে যাব সিলেটে। সেখান থেকে জাফলংয়ে যাব। মোটামুটি 7 দিনের ট্রিপ। আয়ান সম্পূর্ণ কথা শেষ করার আগেই ছোঁয়া একটা আনন্দে চিৎকার দিয়ে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ানও ছোঁয়াকে জড়িয়ে ধরল। আয়ান জানে তার স্ত্রী হলো ভ্রমণ পাগলি, তাই একটু ঘুরতে যাওয়ার কথা বললে তার থেকে বেশি খুশি আর কেউ হয় না। আর এমনিতেও বিয়ের পর তাদের হানিমুন করা হয়নি, কাজের ব্যস্ততার জন্য। এখন একটু ফ্রি টাইম, তাই আয়ান তার প্রিয়জনকে নিয়ে একটু একান্তে নিরিবিলি সময় কাটাতে চায়। অতপর আর কি, আয়ানের ছোঁয়া রাতের খাবার খেয়ে সকালে তৈরি হয়ে নিল সিলেটে যাবার জন্য। একটা পরিবেশে সব সময় আবদ্ধ থাকলে বোরিং হয়ে যায় মানুষ, তখনই লাইফটাকে মাঝে মাঝে একটু ভিন্নভাবে দেখতে হয়। সকালে আয়ান রেডি হয়ে ছোঁয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছোঁয়া আয়ানের হাত ধরে আছে শক্ত করে। এই হাত কখনো কেউ ছাড়াতে পারবে না। ভালোবাসা বন্ধনে এই হাতটি সারা জীবন আবদ্ধ রাখতে চায়। আর আয়ানও ছোঁয়ার ওই হাত থেকে কখনো আলগা হতে চায় না, কারণ এই পৃথিবীতে মানুষ আছে, তবে পাগলের মতো ভালোবেসে যাওয়ার মানুষের বড্ড অভাব। এইভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত ভালোবাসা।